তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়েরই সেকেন্ড ক্লাস হচ্ছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ের আমরা বিস্তারিত ব্যাখ্যা আগের ভিডিওটাতে বা আগের ক্লাসটাতে নেওয়া আছে। তো এই কিওয়ার্ডটাতে যদি স্ক্যান করা হয়, এই নোটসটা বানানো হয়েছে, কিওয়ার্ডটাতে যদি স্ক্যান করে নাও তাহলে ডিরেক্ট ওই ভিডিওটা মানে এই দর্শনের ধারণা যে প্রথম অধ্যায় সেটা তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে। বোঝার জন্য আগের ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, আগের ক্লাসটা সম্পূর্ণ বুঝে ওই ক্লাসটা করে নেওয়ার পরে তারপরে এই ওয়ান লাইনার মানে এক লাইনে একটা আনসার এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার বাই মানে টানা সাজানো হয়েছে। তো এই নোটসটা যদি করে নাও তাহলে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনও বাদ যাবে না। 100% গ্যারেন্টি যা কোশ্চেন আসবে এটা থেকেই আসবে, এখান থেকে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এটা ভালো করে আমরা এই নোটসটা মুখস্থ করব। হ্যাঁ, দেখে নিই নোটসটা কীভাবে, এই 80টা কোশ্চেন কীভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, 80টা কোশ্চেন তাহলে আমরা ভালো করে দেখি যে কিভাবে তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে দেখো, প্রথম মূল লেখা এই অধ্যায় কি আছে। প্রথম অধ্যায়ে আমরা কি পড়েছি? যে দর্শন, তাই তো, ভারতীয় দর্শন। আমাদের ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় কটা আছে, প্রথম চ্যাপ্টার কটা আছে? 7টা। 7টার মধ্যে প্রথম যে অধ্যায় তার নাম কি? দর্শনের ধারণা। দর্শনের ধারণা প্রথম আমরা কি জেনেছি? দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ। দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি? দর্শন শব্দটি, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ কি? কোন ধাতু থেকে এসছে দর্শন? দৃশ ধাতুর সাথে। কার সাথে এসছে? দৃশ। দৃশ দৃশ ধাতু থেকে এসছে। ঠিক আছে, দৃশ ধাতু থেকে কি প্রত্যয় যোগ করেছে? অনট। কি প্রত্যয়? অনট। তাহলে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে এই দর্শন কথাটা এসেছে। ঠিক আছে, যার অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। ভেরি গুড। আচ্ছা, অ্যাকচুয়াল তাহলে দর্শন শব্দের অর্থ কি? অ্যাকচুয়াল দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। এগুলো আমরা জেনেছি। তারপরে ফিলোজফি। ফিলোজফি কোন দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে? ফিলোজ আর হচ্ছে সোফিয়া। ফিলোজ ফিলোজ আর হচ্ছে সোফিয়া। সোফিয়া, ফিলোজ আর সোফিয়া, এই দুটো যে ওয়ার্ড আছে, এই ফিলোজ আর সোফিয়া, এই ফিলোজ শব্দের অর্থ কি? লাভ মানে অনুরাগ, ভালোবাসা। আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞান, নলেজ। তাহলে লাভ অফ ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লাভ অফ নলেজ। এগুলো জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে পাশ্চাত্যে ফিলোসফি কি বলেছে? যে জ্ঞান সংগ্রহ করার পেছনে ছুটেছে। এটা আমরা আগের দিন ক্লাসে জেনেছি। তারপরে জ্ঞানের স্বরূপ কি? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এগুলোও জেনেছি। প্রমা শব্দের অর্থ কি? প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। এই যে তোমরা আজকে এসছো, কিসের জ্ঞান নিচ্ছ? যে দর্শন কি, তাই না? এই যথার্থ জ্ঞান যখন সংগ্রহ করবে সেটা হচ্ছে কি? প্রমা। সেটা কি? প্রমা। প্রযুক্ত মা। হ্যাঁ, উৎকৃষ্ট জ্ঞান। বুঝতে পেরেছো কি বললাম? প্রমা। প্রমা, এই যে আমরা জ্ঞানটা পাই, জ্ঞানটা কোথা থেকে পাই? প্রমাণের ভিত্তিতে। যে জ্ঞানটা আমরা যেখান থেকে পাই তাকে আমরা কি বলছি? প্রমাণ। জ্ঞানটা আমরা যেখান থেকে পাই তাকে আমরা কি বলছি? প্রমাণ। তাহলে প্রমা মানে কি? জ্ঞান, যথার্থ জ্ঞান। কি জ্ঞান? প্রমাটা আমরা কোত্থেকে? যথার্থ জ্ঞান কোথা থেকে পাই? প্রমাণ থেকে। ভারতীয় দর্শনের প্রমাণ কটা? 6টা। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এটা আমরা আগে করেছি। তারপর প্রমাণের পরে সব নোটস ঢুকিয়ে দাও। এখন কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ছেড়ে দাও। এখন কিচ্ছু না, এখন মাথা মাথা খালি চলবে। ঠিক আছে, ওই সব বাদ দিয়ে দেখ। এখানে আসা মানেই কি? খাতায় নয়, মাথায় একদম। আমি যেটা বলবো এখানে মুখস্থ করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। প্রমেয়। প্রমেয় মানে কি? এবার হচ্ছে প্রমেয় হচ্ছে কি? জ্ঞানের বিষয়। প্রমেয় মানে জ্ঞান। আজ কি জ্ঞান সংগ্রহ করছিস তোরা? দর্শন। তাহলে দর্শন হচ্ছে জ্ঞানের বিষয়, হচ্ছে প্রমেয়। প্রমাতা কি? কারা সংগ্রহ করছে জ্ঞানটা? তোরা। তাহলে তোদেরকে কি বলা হচ্ছে? জ্ঞাতা। তাহলে ওকেই বলা হচ্ছে প্রমাতা। তাহলে প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এটা আমরা পারলাম। অসুবিধা আছে? তারপরে জীবনের লক্ষ্য কি? চতুর্বর্গ। পুরুষের জীবনে কি কি দরকার? এসেন্সিয়াল কি? ধর্ম। একদম এসেন্সিয়াল, সবার ধর্ম আছে। অর্থ তো একদম জরুরি। কামনা বাসনা তো থাকতেই হবে, প্রত্যেকের আছে। শুধু কি নেই? মোক্ষ। মোক্ষ মানে মুক্তি। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কাকে বলা হয়? মোক্ষকে। এই মোক্ষ লাভ আমরা কেউ করতে পারবো না। তাহলে মোক্ষ লাভ মানে মুক্তি, সমস্ত রকম দুঃখ থেকে মুক্তি। বুঝতে পেরেছো? এই যে সংসার জীবন, সংসার জীবন থেকে মুক্তি পাওয়া, এই যে আমাদের দুঃখ যদি না থাকে তাহলেই আমরা মোক্ষ লাভ করতে পারবো। ঠিক আছে, পরে আসবো, বুঝিয়েওছি আগের দিনে, ভালো করে তোমরা বুঝে যাবে। তাহলে মোক্ষ। কর্মবাদ, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। কি বলেছে? আমরা বিবেকানন্দর কর্মযোগও পড়েছি, আগেও পড়েছি। সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে যে
আমরা কর্ম করছি, এই যে আমি তোমাদের ধরো পড়াচ্ছি, তার বিনিময়ে কী নিচ্ছি? অর্থ নিচ্ছি। কিন্তু আমি যদি তোমাদের ফ্রিতে পড়াতাম তাহলে গিয়ে কী হতো? ওটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে কি? আমি করছি এখন যেটা সকাম কাজ করছি, তার বিনিময়ে অর্থও নিচ্ছি, তার ফল ভোগ করার আশা আমার রয়েছে। আর নিষ্কাম কর্ম হচ্ছে কি? যে তার কোনো ফল ভোগ করার আশা নেই। বুঝতে পেরেছো কি বললাম? এটা হচ্ছে নিষ্কাম কর্ম, যে কর্ম করবে কিন্তু ফল ভোগ করার আশা আমরা করবো না, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। যাই হোক, তাহলে গিয়ে এইগুলো হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন, এখান থেকেই কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে রোড ম্যাপ। এরপরে দাঁড়িয়ে ওয়ান লাইনার আমরা শুরু করব। এরপরে কি শুরু করব? ওয়ান লাইনার যা আছে দেখি কি কি আছে। তাহলে প্রথমে দেখো, এই প্রশ্নগুলো করলেই হয়ে যাবে। দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? দৃশ ধাতু থেকে। কোন ধাতু থেকে? দৃশ, এটা আমরা জানি। দর্শন শব্দটি এসেছে যে দুটি শব্দ যোগ করে, তার কি? দৃশ সাথে অনট প্রত্যয় যোগ করে। দৃশের সাথে কি? অনট প্রত্যয় যোগ করে। দৃশের সাথে কি? অনট প্রত্যয় যোগ করে। অনট প্রত্যয় যোগ করে। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখা বা প্রত্যক্ষ করা। পারবো আমরা? তারপরে দর্শন শব্দের আক্ষরিক অর্থ কি? দেখা। তারপরে ফিলোসফি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসছে? বললাম ফিলোজ আর সোফিয়া। তাহলে ফিলোজ শব্দের অর্থ কি? অনুরাগ বা ভালোবাসা। আচ্ছা, সোফিয়া শব্দের অর্থ কি? জ্ঞান বা নলেজ, উইজডম। অসুবিধা আছে? পারা যাচ্ছে কোশ্চেন? ওই ক্লাসটা করলে সব পারবি। ফিলোসফি এটা একটু স্পেলিংটা ঠিক করে নিতে হবে। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। অসুবিধা আছে? তাহলে পারা যাবে? সহজ মনে হচ্ছে? আগের ভিডিওটা দেখলে আরও সহজ মনে হয়ে যাবে। এইভাবে আমরা দেখে নেব। এবারে দর্শনের প্রকৃত অর্থ সুন্দরভাবে করা হয়েছে, তোমাদের পড়তে অসুবিধা হবে না, মুখস্থ এমনি হয়ে যাবে। আচ্ছা দেখো, দর্শনের প্রকৃত অর্থ কি? পরম সত্যকে দেখা, তাই না? পরম সত্তা। আধ্যাত্মবাদী বলেইছিলাম, ভারতীয় দর্শন কি? আধ্যাত্মবাদী, স্পিরিচুয়ালিস্ট। তাহলে কাকে দেখবো আমরা? দেখবো উপর উপর দেখলে হবে না, সেই মরিচিকার এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে কাকে দেখতে পাই? পরম সত্তাকে দেখা বা উপলব্ধি করা, এটা হচ্ছে দর্শনের মানে। আচ্ছা, তারপরে ভারতীয় মতে দর্শন বলতে কি বোঝায়? তত্ত্বদর্শন বা সত্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বদর্শন বা অপরোক্ষ দর্শন বা সত্য দর্শন, এটাও আসতে পারে, লেখা থাকতে পারে সত্য দর্শন। ঠিক আছে, সত্যকে দেখা, সত্য দর্শন মনে থাকবে। তাহলে তত্ত্ব দর্শন বা সত্য দর্শন মনে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসে। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করে নিই, কেন এই কার্ডটা দেখা যাচ্ছে না, এটাও না, এই হলুদটা নিয়ে নিই। ঠিক আছে, তাহলে এবারে তত্ত্বদর্শন বলতে মূলত কি বোঝানো হয়? অতীন্দ্রিয় সত্তার জ্ঞানকে। অতীন্দ্রিয় সত্তার জ্ঞানকে। এই কালারটাও ভালো লাগছে না, এই কালারটা নিয়ে নিই। আচ্ছা, ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য কি? সত্য বা তত্ত্ব উপলব্ধি। সত্য বা তত্ত্ব উপলব্ধি। দর্শনের আলোচ্য বিষয় কি? বাহ্য জগৎ বা অভ্যন্তরীণ জগৎ, উভয়ই, দুটোই। এটা থেকেই আমরা এক্সাম্পল নেব, পরে এই এক্সাম নেব। ঠিক আছে, তাই মুখস্থ এখানেই হয়ে যাবে। দর্শন শব্দের ব্যাপক অর্থ কি? সত্যের প্রতি অনুরাগ। আর আর উপর উপর মানে কি? উপর উপর মানে তো দেখা। বুঝতে পেরেছো কি বললাম? সংকীর্ণ অর্থে কি? দেখা। আচ্ছা, জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা, এটি কি? দর্শনের প্রকৃত অর্থ। জগৎ আর জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা। দার্শনিকগণ মূলত কিসের অনুসন্ধান করেন? একদম সত্যের অনুসন্ধান। অসুবিধা আছে? হয়ে যাবে মুখস্থ? পারা যাবে তো? আচ্ছা, দর্শন একদম সহজ। এবারে পর্ব 3 কি আছে? ভারতীয় দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করব। দেখো, এতগুলো কোশ্চেন দেওয়ার মানে, এটা যেহেতু প্রথম অধ্যায় সেই জন্য দিচ্ছি, এতগুলো কোশ্চেন লাগবে না। এর মধ্যে আমি স্টার মার্কস দিয়ে রেখে দেবো, স্টার মার্কস দিয়ে দেবো। তো ওগুলো করলেই তোমাদের পরীক্ষায় চলে আসবে। তারপরে তো এক্সাম নেওয়ার সময় একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দেওয়া হবে। এটা তোমাদের কি এখন পড়ার খুব ইচ্ছে, তাই কি সবাই এই সহায়িকা কিনবে, ওই সহায়িকা, কিচ্ছু এখন দরকার নেই। জাস্ট এগুলো করলেই এখান থেকে এক কোশ্চেন কমন চলে আসবে। বুঝতে পেরেছ? পাশ্চাত্য দর্শনের উৎপত্তি হয়েছে কি থেকে? তাহলে কোথা থেকে? কৌতূহল, বিস্ময়বোধ থেকে। পাশ্চাত্যে কারা বলেছে? পাশ্চাত্যে সবসময় বিস্ময়। কোথা থেকে এলো? জ্ঞান। জ্ঞান সংগ্রহ করার পেছনে কোথা থেকে এসছে? সংশয় বা বিস্ময়বোধ থেকে। আচ্ছা, ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে কোথা থেকে? আধ্যাত্মিক, বলেছি না, স্পিরিচুয়ালিস্ট। এই অশান্তি, এত দুঃখ কেন আমাদের মধ্যে? এটা প্রয়োজন বোধ থেকে। ঠিক আছে,
আচ্ছা, ভারতীয় দর্শন কি প্রকৃতির তত্ত্বের প্রতি অনুরাগ বা বিচারমূলক। আচ্ছা, ভারতীয় দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কি, এটা দুঃখবাদী নয় বরং আশাবাদী, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় দর্শনকে শাশ্বত বলতে কি বোঝানো হয়? বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে ঋত বলা হয়েছে। ভারতীয় দর্শনকে সাধারণত কি দর্শন বলা যেতে পারে? ধর্ম দর্শন বা হিন্দু দর্শন। ওই যে মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বলেছিল, তাই না? আচ্ছা, ভারতীয় দর্শনের অপর নাম কি? মোক্ষ শাস্ত্র। এটা কি উদ্দেশ্য কি এর? মোক্ষ লাভ করা, ওই জন্যই তো এত কিছু। আচ্ছা, দর্শন জিজ্ঞাসা মূলত কি? মানুষের স্বভাব ধর্ম। অসুবিধা আছে? পেরে যাব? তাই হোক। তারপরে 4 নম্বর কি বলছে? বেদ এবং আস্তিক নাস্তিক। এটা তো আমরা পারবো, সব সহজ। ভারতীয় দর্শন শাস্ত্রের প্রধান ভিত্তি বা মূল উৎস কি? বেদ। কটা বেদ আছে? কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। 4টে বেদের কটা অংশ? 4টে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অসুবিধা আছে? তাহলে বেদাঙ্গ কটা? 6টা। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। উপনিষদ কটা? 12টা। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, বেদ শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে? বিদ ধাতুর সাথে, ঠিক আছে, বিদ ধাতুর সাথে প্রত্যয় যোগ করে। তাহলে বিদ, এই যে বিদ থেকে বেদ শব্দটি এসছে, বিদ ধাতু থেকে কি এসছে? বেদ শব্দটি এসছে, যার অর্থ কি? জ্ঞান। যার অর্থ জ্ঞান। আচ্ছা, বেদ শব্দের মুখ্য অর্থ কি? জ্ঞান। বেদের অপর নাম কি? শ্রুতি। অপৌরুষেয় বলা হয় কাকে? বেদকে। কেন? যা মানুষের রচনা নয়, সেই জন্য একে কি বলা হয়? অপৌরুষেয়। এটা আসে ইম্পর্টেন্ট কোশ্চেন। অপৌরুষেয় কেন বলা হয়েছে? এটা মানুষের সৃষ্টি নয়। আচ্ছা, যারা বেদে বিশ্বাস করেন তাদের কি বলা হয়? আস্তিক। যারা বেদে বিশ্বাস করে না, নাস্তিক। অসুবিধা আছে? আচ্ছা, ভারতীয় দর্শনের প্রমাণ হিসাবে বেদকে স্বীকার করে আস্তিক দর্শন। অসুবিধা আছে? আস্তিক দর্শন কটা? আস্তিক দর্শন সম্প্রদায় 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। ভেরি গুড। আর নাস্তিক দর্শন কটা? 3টে। কি কি? চার্বাক, বৌদ্ধ, জৈন। ভেরি গুড। তাহলে তোরা পেরে গেছিস, এমনি এই চ্যাপ্টার হয়ে যাবে, সব মনে আছে, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। এবার কি? জ্ঞান তত্ত্ব, প্রমা আর অপ্রমা দেখি। প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। অপ্রমা মানে অযথার্থ জ্ঞান। আচ্ছা, প্রমা বলতে, প্রমা হচ্ছে তোরা এখন ভেতরে যখন আছিস যে জ্ঞানটা সংগ্রহ করছিস সেটা প্রমা, আর যখনই বাইরে চলে যাবি তোরা যে হাসি ঠাট্টা করে যে জ্ঞানটা সংগ্রহ করবি সেটা হচ্ছে অপ্রমা। বুঝলি তো? যে গসিপ হবে না, বিভিন্ন ধরনের গসিপ হবে, তখনই অপ্রমা আসবে যত। আচ্ছা, তো ভারতীয় দর্শনে জ্ঞান শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করে? প্রমা, মানে যথার্থ জ্ঞান। প্রমা শব্দের অর্থ কি? যথার্থ জ্ঞান। প্রমা শব্দের অর্থ যথার্থ জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, প্রমা শব্দের অর্থ কি? প্রকৃত বা উৎকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান। প্রযুক্ত মা, ঠিক আছে, উৎকৃষ্ট জ্ঞান, মান মানে জ্ঞান, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান বা অনুভবকে কি বলা হয়? প্রমা। আচ্ছা, যে পদার্থ বা বিষয়ে যেমন তাকে সেইভাবেই জানাকে কি বলা হয়? মানে যেমন সেইভাবেই জানো তাকে বলা হয় প্রমা, ঠিক আছে। আর অযথার্থ জ্ঞান বা সংশয়পূর্ণ জ্ঞানকে কি বলা হয়? অপ্রমা, অযথার্থ জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, রজ্জুতে সর্পভ্রম মানে ওই দড়িতে পা দিয়ে দিলি সাপ ভেবে, তাই না, অন্ধকারে, এটি কিসের উদাহরণ? অপ্রমা। ওটা তো আমরা জ্ঞানটা ঠিকঠাক পাচ্ছি না। আচ্ছা, তার শুক্তিতে রজতভ্রম, ঝিনুককে রূপ মনে করা। ঝিনুককে আমরা কি মনে করি? রূপ। পুরীতে খোঁজাখুঁজি শুরু করে যদি পেয়ে যায় বাই চান্স একটা সোনা রূপ কিছু, এটিও কি? অপ্রমা এক্সাম্পল। অসুবিধা আছে? সব হয়ে যাবে। চেনা চেনা মনে হচ্ছে তো আগের দিনে ক্লাস করে? প্রমাতা, প্রমেয়, আবার বলেই দিয়েছি আগেই। প্রমাতা মানে কি? যে জ্ঞাতা, এই যে জ্ঞাতা, যিনি জ্ঞাতা, দেখ আগেই বলে গেছি আমি, যে জ্ঞাতা, তাই না, যিনি জ্ঞান অর্জন করেন। এখন কারা? তোরা জ্ঞান অর্জন করছিস, জ্ঞাতা, প্রমাতা। প্রমেয় কি? প্রমেয় হচ্ছে যথার্থ জ্ঞানের বিষয়, যা জানা হচ্ছে। এখন আমরা কি জানছি? দর্শন, তাই না। আচ্ছা, প্রমাণ কি? যথার্থ জ্ঞান কোথা থেকে পাচ্ছি? উপায়। জ্ঞান লাভের উপায় কটা? আর আমাদের এটাই তৃতীয় চ্যাপ্টার, আমাদের জ্ঞান লাভের পদ্ধতি কটা আছে? 6টা।
প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। অসুবিধা আছে? পারা যাবে। তাহলে প্রমা কি? যথার্থ জ্ঞান। তাহলে প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর হবে, এটা হচ্ছে 2 নম্বর হবে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। অসুবিধা আছে? প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা পারবো আমরা? মুখস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। এইবারে মানব জীবনের লক্ষ্য দেখি। আমাদের লক্ষ্য কি? পুরুষার্থ। পুরুষার্থ শব্দের অর্থ কি? সকল জীবের কাম্য বস্তু বা মানুষের পরম লক্ষ্য। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কটি? 4টি। আচ্ছা, চতুর্বর্গ পুরুষার্থ কোনগুলো? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম সবার আছে, ধর্ম, তাই না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ লাভ কিন্তু সম্ভব নয়। তাহলে সেখানে দাঁড়িয়ে এটাই সবাই চেষ্টা করে যে দুঃখ থেকে মুক্তি, তাই না? এটা হচ্ছে মোক্ষ লাভ। ভারতীয় দর্শন পরম পুরুষার্থ কি? মোক্ষ লাভ। আচ্ছা, ত্রিবর্গ পুরুষার্থ বলতে কোন 3টিকে বোঝানো হয়েছে? যেটা প্রত্যেকের আছে, ধর্ম, অর্থ, কাম, তাই তো? ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি? আত্মা বা ঈশ্বর কোনো পুরুষার্থ নয়। জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষাকে কোন পুরুষার্থ বলা হয়? কাম। আচ্ছা, শাস্ত্রসম্মত আচরণবিধি কোন পুরুষার্থের অন্তর্গত? ধর্ম। আচ্ছা, নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কামকে স্বীকার করেছে ভারতীয় দর্শন। অসুবিধা আছে? পারা যাবে? ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কোনটা? মোক্ষ লাভ। মনে রাখবে, এটা কোশ্চেন আছে কিন্তু, এই যে পরম পুরুষার্থ মোক্ষ। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ বা শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি? মোক্ষ। অসুবিধা আছে? পারবো? তারপরে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে কি বলা হয়? মোক্ষ। মানে দুঃখ থেকে মুক্তি পেলাম মানেই মোক্ষ লাভ, তাই না? আচ্ছা, তাহলে অপবর্গ কথাটির অর্থ মোক্ষ। এই ব্যাপারটা কি? অপবর্গ মানে কি? অপবর্গ মানে এই যে সংসার জীবনে আমাদের এত দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি, এটাকেই বলা হচ্ছে অপবর্গ। বুঝতে পেরেছ? তাহলে অপবর্গ কথাটা মিনিং বুঝতে পারলে? তাহলে এটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি মোক্ষ। মোক্ষ কথাটা সাধারণ অর্থ কি? আধ্যাত্মিক মুক্তি। আচ্ছা, অধিকাংশ ভারতীয় দর্শন কোনটিকে পরম পুরুষার্থ হিসাবে মেনেছেন? মোক্ষকে। ভারতীয় দর্শনের আদর্শ কি? মোক্ষ লাভ বা ঈশ্বর লাভ। যে কোনো টাইপের কোশ্চেন আসুক, এমনভাবে তৈরি করা যে তোরা পারবি। একমাত্র কোন দর্শনে মোক্ষকে পুরুষার্থ রূপে স্বীকার করেনি? 4 ভাগ দর্শন। কিচ্ছু স্বীকার করেনি। পুনর্জন্মবাদ, জন্মান্তরবাদ, ঈশ্বর, আত্মা, যাকে দেখতে পাবো না তাকে স্বীকার করবো না। 4 ভাগদের মধ্যে কি? 4 ভাগদের মধ্যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, তাই তো? এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে তোদের। মোক্ষ লাভের 3টি মার্গ বা পথ কি কি? জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্মমার্গ। ঠিক আছে, 3টে মার্গই আমরা কেউ করি না। ঠিক আছে, জ্ঞান ঠিকঠাক করে লাভ করছি না কেন? পরীক্ষার সময় খালি সবসময় সাজেশান খুঁজছি আমরা, মানে জ্ঞান লাভ করার কোনো দরকার নেই। দ্বিতীয়, ভক্তি তো ছেড়েই দিয়েছি। কোথায় বসি আমরা ভক্তি করতে? যদি বলে মেডিটেশন করার দরকার নেই, ওরে বাবরে, আবার কষ্ট করে মেডিটেশন। কর্মমার্গ, কর্মটাও ঠিকঠাক করে আমরা করছি না। যাই হোক, তাহলে আর তোদের আসল কর্মই এখন কি? ভালো করে পড়াশোনা করা। কিন্তু তোরা তো এখন বুঝতেই পারছিস, আর কি বলবো। যাই হোক, তবু চেষ্টা কর। আচ্ছা, কর্মবাদ আর জন্মান্তরবাদ জিনিসটা দেখি। কর্মবাদ, কর্মবাদ অনুসারে মানব জীবনে সুখ দুঃখ কিসের ফল? কর্মের ফল। ঠিক আছে, কর্মের ফল। সুখ দুঃখ কিসের ফল? কর্মের ফল। তাহলে কর্মের ফল জিনিসটা কি? যদি আমরা এখন খুব দুঃখে কষ্টে আছি, তার মানে এর আগের জন্মে আমরা পাপ করেছিলাম, সেই জন্য আমরা সেই ফল ভোগ করছি। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? এটা হচ্ছে কর্মবাদ। হ্যাঁ, কিচ্ছু করার নেই, কর্ম ভোগ করে যেতে হবে। বা এই জন্মেই, এখন তো তোরা তো এই সব বয়স, বুঝতে পারবি না। ধর আমি এখন খুব কষ্টে আছি, তার মানে এই জন্মেই কিছু করেছি, এরকম একটা তার ফল ভোগ করছি, এরকম একটা ব্যাপার। তো কর্মবাদ এই রকম কথা বলে। ঠিক আছে, তা কর্মের ফল তোকে ভোগ করতে হবেই, এটাকে বলে কর্মফল। সাধারণ কর্মবাদ অনুসারে কী ধরনের কর্মফল উৎপাদন করে? ভালো কর্ম, সুফল। আচ্ছা, ফলাকাঙ্ক্ষা নিয়ে যে কর্ম করা তাকে বলা হয় সকাম কর্ম, আর ফলের আশা না করে তাকে কী বলা হয়? নিষ্কাম কর্ম। আগেই বলেছি আমি। কোন কোন নাস্তিক দর্শন ছাড়া ভারতের প্রতিটি দর্শন সম্প্রদায় কর্মবাদে বিশ্বাসী? বললাম সব কিছুতে 4 ভাগ দর্শন হচ্ছে বাদ। 9টা সম্প্রদায় আছে, 9টার মধ্যে 8টা একদিকে, 1টা একদিকে। ঠিক আছে, জন্মান্তরবাদ অনুসারে মানুষের বর্তমান জীবন কিভাবে নির্ধারিত হয়? একদম পূর্ব জীবন। এই যে বললাম, পূর্ব জীবনের আগের জন্মের কর্মফল। ঠিক আছে,
তো ভারতীয় দর্শনের অন্যতম একটি সাধারণ বৈশিষ্ট্য কি? কর্মবাদ বা জন্মান্তরবাদ, জন্মান্তরবাদে বিশ্বাসী। ঠিক আছে, অসুবিধা আছে? তারপরে দৃষ্টিভঙ্গির পার্থক্য। তাহলে মোটামুটি আমরা শেষ দিকে প্রায় চলে এসেছি। ঠিক আছে, উৎপত্তির কারণ দেখ, ভারতীয় দর্শন আধ্যাত্মিক অশান্তি থেকে উৎপত্তি হয়েছে, আর ফিলোসফিতে পাশ্চাত্য দর্শনে কোথা থেকে? বিস্ময়বোধ বা কৌতূহল থেকে, বিস্ময়বোধ আর কৌতূহল থেকে। আচ্ছা, দর্শনের প্রকৃত অর্থ কি? সত্যের উপলব্ধি বা তত্ত্ব দর্শন, মানে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আর এটা কি? জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে, তাহলে মোক্ষ লাভ বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। ভারতীয় দর্শন কি চায়? যে মোক্ষ লাভ করতে, তাই না, দুঃখ থেকে নিবৃত্তি পেতে। আর এরা কি চায়? জ্ঞান লাভ বা বুদ্ধিকে চরিতার্থ করতে। ওয়েস্টার্নে দৃষ্টিভঙ্গি সংশ্লেষাত্মক চর্চা ও চর্যার সমন্বয়, আর বিশ্লেষণাত্মক তাত্ত্বিক আলোচনা করে। অসুবিধা যে পার্থক্য আমরা করতে পারবো। এইবার পরীক্ষার জন্য একদম হাইলাইটেড এইগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসবে, সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি। কে বলেছে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। সক্রেটিস কোন অর্থে নিজেকে ফিলোসফার বলেছেন? জ্ঞানের প্রতি অনুরাগী অর্থে। বিখ্যাত সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি লেখককে? মাধবাচার্য। মাধবাচার্য হিন্দু দর্শন বলতে কোন দর্শনকে বুঝিয়েছেন? ভারতীয় দর্শনকে। ভারতীয় দর্শন মূলত কিসের সমন্বয়? চর্চা ও চর্যার সমন্বয়। যে শাস্ত্র প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করে তাকে প্রমাণ শাস্ত্র বলা হয়। জগৎ ও জীবন সম্পর্কে যিনি সত্য বা তত্ত্বকে উপলব্ধি করেছেন তিনি হলেন দার্শনিক বা তত্ত্বজ্ঞানী। অসুবিধা আছে? এইবারে ভারতীয় দর্শনের ভিত্তি বা আধার কাকে বলা হয়? বেদকে। আমরা জানি বেদ। বেদান্ত বলতে বেদের কোন অংশকে বোঝানো হয়েছে? উপনিষদ। ওই যে বেদের কটা অংশ? 4টে। কী কী? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। শেষ অংশ কি? উপনিষদ। তাহলে বেদের শেষ অংশ কি? উপনিষদ। অসুবিধা আছে? বেদান্ত, বেদের অন্ত কোনটা? উপনিষদ। বুঝতে পারছিস? আচ্ছা, এখান থেকেই কোশ্চেন আসবে। ভারতীয় দর্শন শুরু হয় কিসের মাধ্যমে? দুঃখবাদ দিয়ে, নিরাশা, তাই না, দুঃখবাদ। আচ্ছা, ভারতীয় দর্শনের পরিণতি বা শেষ হয় কিসে? আশাবাদে। ঠিক আছে, প্রথমে দুঃখ নিয়ে শুরু হয় কিন্তু লাস্টে আশা আছে যে মোক্ষ লাভ করা সম্ভব। এখন থেকেই যদি আমরা মেডিটেশন শুরু করি আর মেটেরিয়ালের ওপর আমাদের ওই আক্ষেপটা চলে যায়, মেটেরিয়ালের ওপর, যে আমাদের আইফোন লাগবে না, বাইক লাগবে না, এসব লাগবে না, কোনো কিছু লাগবে না, বাবা যা দিচ্ছে, যা এনে দিচ্ছে বাবা মা, কোনো ওতেই আমি সন্তুষ্ট, অসুবিধা নেই, ভাত মুড়ি খেয়ে কোনো রকমভাবে কেটে গেলেই হলো, তাহলে আর দুঃখ থাকবে না জীবনে। বুঝতে পেরেছিস? দুঃখের মেন কারণ কি আমাদের? হচ্ছে দুঃখের মেন কারণ কি? ওই যে আমাদের আশা আছে, তৃষ্ণা আছে, পাওয়ার আশা আছে, মেটেরিয়ালিস্টিক একটা টান আছে, তাই না, কামনা বাসনা আছে যে না চাই আমার, এরকম একটা ব্যাপার। তারপরে কি বলছে? ভারতীয় দর্শনের পরিণতি হলো, ঠিক আছে, ধর্ম ও দর্শন ভারতীয় মতে এদের সম্পর্ক কেমন? একদম এরা পরস্পর অবিচ্ছিন্ন বা ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত। ভারতীয় দর্শনে জ্ঞান কত প্রকার ও কী কী? 2 প্রকার, প্রমা আর অপ্রমা। প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান আর অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান। ইন্দ্রিয় সুখভোগ থেকে উৎপন্ন সুখকে কী বলা হয়? কাম। ঠিক আছে, অসুবিধা আছে? এক নজরে প্রথম অধ্যায় দেখে নাও। প্রথমে বেদ, তারপর প্রমা। বেদ কটা? কী কী? ঋক, সাম, যজু, অথর্ব। বেদের কটা অংশ? কী কী? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, শেষ অংশকে কি বলা হয়? বেদান্ত, উপনিষদকে। প্রমা, প্রমা মানে যথার্থ জ্ঞান। প্রমাটা কার মাধ্যমে পাই? প্রমাণ। প্রমাণ কটা আছে? 6টা। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। হয়ে গেল। তারপরে কর্ম। কর্ম মানেই, কর্মফল মানেই এবার পুরুষার্থের কথা বলেছে। পুরুষার্থ কটা? 4টে। কী কী? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। পুরুষার্থের মধ্যে এখানে কর্ম আছে। কর্ম 2 প্রকারের। কী কী? সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে যেটা আমি ফলভোগ করার আশা করছি, আর নিষ্কাম কর্ম মানে ফলভোগ করার আশা করছি না। অসুবিধা আছে? পারা যাবে? আচ্ছা, মোক্ষ, তো পরম পুরুষার্থ কি? মোক্ষ লাভ, যেটা আমাদের পক্ষে কী মনে হচ্ছে? পসিবল নয়। অলরেডি আমরা অনেক পাপ কাজ করে ফেলেছি নাকি? যাই হোক, ঠিক আছে, তাহলে এইগুলো আবার শোধ দেওয়া যায়, জানিস তো? ভারতীয় দর্শন বলেছে পাপ করেছিস এখন আবার শোধ দেওয়া যায়। পুণ্য তুই করে 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 শোধ দিতে পারবি। মানে তোরা যদি এখন মনে করিস যে না, যা পাপ করে ফেলেছি আর করবো না, এরপরে আমি 10 বছর পাপ করেছি, 10 বছর আমি পূর্ণ করবো খালি, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছি? এরকমও একটা ফর্মুলা আছে আর কি, চাপ নেই। দর্শন ওই জন্যই তো ভালো লাগে, দর্শন পড়লে একদম পড়তেই থাকবি।
ভারতীয় দর্শন কেবল তত্ত্বমুখী নয়, এটি জীবনমুখী, তাই তো? এর মূল লক্ষ্য কেবল বুদ্ধিকে তৃপ্ত করা নয়, বরং জীবনে সত্যকে প্রতিষ্ঠা করা, মোক্ষ বা মুক্তি লাভ করা। এত সুন্দর সুন্দর কথা কোথায় আছে? দর্শনেই। ঠিক আছে, পরীক্ষার জন্য এই 80টি প্রশ্ন বারবার অনুশীলন করো। বেস্ট অফ লাক। অসুবিধা আছে? এই নোটসটা তোমাদের কাছে থাকবে, তোমরা এবার মুখস্থ করো। আর এই নোটসটা বুঝতে অসুবিধা হলে প্রথমে কি দেওয়া আছে, বুঝতে যদি অসুবিধা হয় সেই জন্য তোমাদের প্রথমেই আমি ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য, যে একটা কি, প্রথমেই আমরা এই কিউআর কোডটা দিয়ে দিয়েছি। কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা কোথায় চলে যাবে? মেন ভিডিও, যেটা এই চ্যাপ্টারটা কী করা হয়েছে, বোঝানো হয়েছে। আর ওই চ্যাপ্টারটা বোঝানো মানেই ওখান থেকেই কোশ্চেন আসবে। অসুবিধা আছে? আর কি করব তোমাদের জন্য, এটা ভালো করে একদম জেরক্স বার করে নাও, বেশি খরচা হবে না, 1 টাকা 2 টাকা লাগবে। জেরক্স বার করে, তার লেখার ঝামেলা নেই, মাথায়। আর ট্যাগলাইন কি? খাতায় নয় মাথায়। আমরা এইভাবেই পড়াশোনা করব। বুঝতে পেরেছো কী বললাম? প্রত্যেকটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। শুধু ঘরে তোদের যদি মনে হয় এবার খাতায় লিখবি, লেখ, ঘরে ফ্যানের তলায় এসিতে বসে সুন্দরভাবে খাতায় লেখো, লিখে না সুন্দরভাবে। কত খাতা একদম সুন্দরভাবে তৈরি করা, যে যেরমভাবে ইচ্ছা, তাড়াহুড়ো করেও লিখতে হবে না। এই 80টা কোশ্চেন আমি লেখাতে গেলে 2 দিন লাগতো। বুঝতে পেরেছো কথাটা? ফান্ডা হচ্ছে এখানে, এই সব এখন বাদ। আস্তে আস্তে আমাদের কি হতে হবে? আধুনিক। আধুনিক হয়ে আমরা লেখাটা কি লিখবো না কেন? লেখাটা অবশ্যই জরুরি। হ্যাঁ, ঘরে বসে নোট ডাউন করা খাতায় সুন্দরভাবে, সেই খাতাটা তোমাদের অনেক দিন থেকে যাবে। কেন আমার কাছে লেখা মানে কি, সেটা তো আবার বসে বসে লেখাই হচ্ছে, ওটা কোনো কাজ হচ্ছে না। আমার কাছে আসবে কিসের জন্য? জ্ঞান সংগ্রহ করতে, মাথায় ঢোকাতে। ব্যাস, আমি মাথায় ঢুকিয়ে দেবো, তোমরা যে বাড়িতে যে খাতায় টুকবে। অসুবিধা আছে? ব্যাস, এই অবধি থাক। তাহলে এই কোশ্চেনগুলো আমরা মুখস্থ করবো। পরের দিন কী হবে? পরের দিন টেস্ট হবে। ঠিক আছে, যে তোমরা কীরকম মুখস্থ করেছো। এর পরের দিন মক টেস্ট হবে। ওকে, এইভাবেই থাকবে, এইভাবেই চলবে আমাদের পড়াশোনা।